যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? জিহাদি তো আমি তো 1990, এটা আপনারা হয়তো জানেন না, আমি আজকেই প্রথম বলে ফেললাম। 1990 আমি তো মানে পৃথিবীর যেখানে যেখানে যুদ্ধ হয়েছে আমি সেখানে অংশগ্রহণ করেছি। আপনি ইরাক, ফিলিস্তিন বলেন, আপনার আরাকান বলেন, যে কোনো দেশে যুদ্ধ হয়েছে আমি সেখানেই আমি নেতৃত্ব দিয়েছি। কিন্তু 90 সালে তো কোনো যুদ্ধ ছিল না। না মানে ওই যে মানে আমার কারণে যুদ্ধগুলো তো বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি দিয়েছি তো আমি। তাহলে বুঝলাম আমরা শুধু সাহিত্য অঙ্গনেই নয়, শুধু চিত্রাঙ্গনেই নয়, যুদ্ধ রণক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। তো কাজী নজরুল ইসলামের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল যদি একটু? আসলে দেখুন, নজরুলকে আমি অনুপ্রাণিত করেছিলাম তার নাত লেখার ব্যাপারে, হাম লেখার ব্যাপারে। আর সে যতগুলো যে চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজেমা দল, এটা কিন্তু আমার কাছ থেকেই সে অনুপ্রাণিত হয়ে এটা লিখেছিল। আর কাজী নজরুলের যা কিছু আছে সাহিত্য, সব কিছুই এটা আমার অবদান, আমি তাকে শিক্ষা দিয়েছিলাম। তারপরে সে জাতির সামনে এগুলো তুলে ধরেছিল। তার সাথে আমার একেবারে হৃদয়ঙ্গ সম্পর্ক ছিল 1990। অত্যন্ত খুশি হলাম, যদিও নজরুল ইসলাম সাহেব 90-এর আগেই ইন্তেকাল করেছেন, তারপরেও যে 90 সালে তার সঙ্গে আপনার দেখা হয়েছে এটা শুনে ভালো লাগলো। রবি ঠাকুরের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? দাদার সাথে তো আমার সেই রকম একটা সম্পর্ক ছিল। উনি যখন কলকাতা থেকে বাংলাদেশে আসতো তখন তো উনি আমাদের বাড়িতেই থাকতো। আবার এই যে কুষ্টিয়াতে তো ওনার এই যে কুটির বাড়িটা ছিল, আমরা ওখানে মাঝে মাঝে যেতাম, দেখা হতো, আমরা একসাথে ফুটবল খেলতাম। তারপরে ভাইয়া দাদু কেমন আছো কথাবার্তা হতো। রবি ঠাকুর ফুটবলও খেলতেন? হ্যাঁ, ওনার একটা গান আছে, শোনেননি? গানে যে বলছেন বল দাও বল দাও, তার মানে উনি হচ্ছে ওই গোলকি ছিলেন, গোলকি থাকতেন তো খালি বল চাইতো, এই জন্য ওখান থেকে অনুপ্রাণিত হয়ে গানটা লেগেছিল। বাহ বাহ বাহ, তাহলে তো রবি ঠাকুরের সঙ্গে আপনার খেলাধুলা চলেছে। আরে কি বলছেন, ওই রবি ঠাকুর ও তো কবি সাহিত্যিক দিকে চলে গেল, তখন আমি আবার ইংলিশ প্রিমিয়াম লিগে চলে আসলাম। ওখানে তো ভালো ইনকাম, টাকা দিয়ে নিয়ে যেত, লিগে খেলেছি ওই সময় 1990। হ্যাঁ, তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম পুরোটাই হারাম, এরপরে আর ওখানে খেলাধুলা করতে যাওয়া হয়নি আর কি। ও, তা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো কাজ আছে সবই 1990 সালে? তো ওদিকেই সব ঘটেছিল। আপনার খতনাও 1990 সালে? ওটা আগে হয়ে গেছিল, তার আগে। বিবাহ 1990 সালে? সব তার আগেই। সন্তানাদির বাবাও কি 1990 সালেই হয়েছিলেন? ওইরকম ওই লাইনেই আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু সঙ্গীতাঙ্গনেই আপনার পদচারণা অনেক, এবং আপনি বললেন যে কাজী নজরুল ইসলাম আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে গজল লেখা শুরু করেছে। উনি তো আগে প্রেম ভালোবাসা নিয়েই গান কবিতা লিখতো, তো আপনার হাত ধরেই হয়তো বা তিনি গজল লেখা শুরু করলেন, তাই? হ্যাঁ হ্যাঁ, এটা 1990। আবার হচ্ছে যে তোমার আরেকটা গান আছে না, খুব ভাইরাল যে গানটা, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা শুধু তোমারই জন্য, বিরহ ব্যথা শুধু তোমারই জন্য। এটা কিন্তু আমার লেখা গান। এটা ওই যে আমি বাংলাদেশের জনপ্রিয় বক্তা যে তারেক মনোয়ার না কি যেন নামটা, ওই ছেলেটাকে আমি এবার ছোটবেলায় গানটা শিখিয়েছিলাম। ও আবার এই ক্যাসেটেও গিয়েছিল, বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছিল। এটা 1990। আজকে তো আসলে সাক্ষাৎকার এসে বলেই ফেললাম, আমার পরিবার কিন্তু এটা জানে না, তারেক মনোয়ার কিন্তু আমার ছাত্র। আচ্ছা। এবং বাংলাদেশের আরো জনপ্রিয় যারা বক্তা আলোচক আছে, বিশ্বের ভিতরে যারা বড় বড় আলোচক, সবাই কিন্তু আমারই ছাত্র। হ্যাঁ, ছোটবেলায় আমি তাদেরকে গান শিখিয়েছি, আমি তাদের উস্তাদ আর কি। তাছাড়া আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশে যারা বর্তমান সেলিব্রিটি আছে, এই যে হামজা, এটা কিন্তু আমার ছাত্র। আবার আলামিন, এটা আমার ছাত্র। আজহারি, মিজান, এই মিজান কিন্তু আমার হাতে গড়া একবারে। 1990 আমার কাছে লেখাপড়া করেছে। আমি তো বিভিন্ন চ্যানেলে ওই সময় পরিচালনা করতাম, এরা সব ছোট ছোট ছিল, তো সব আমার কাছে আসতো, এদেরকে আমি তালিম দিয়েছি। আবার এখন তো বর্তমানে বাংলাদেশে অনেক সেলিব্রিটি হয়ে গিয়েছে। ওই যে ফরিদপুরের একটা ছোট করে একটা ছেলে, কি যেন নাম, খান সাহেব, কমেডি টমেডি করে। হ্যাঁ, এটাও কিন্তু আমার ছাত্র। হ্যাঁ, আজকে বলে ফেললাম। আমরা জানলাম যে বাংলাদেশে যত সেলিব্রিটি আছে সবই ওনার হাতে গড়া, অর্থাৎ উনি ওনার সুনিপুণ হাতে হস্তমৈথুন করে তাদেরকে তৈরি করেছেন। সব মিলে তিনি হস্তশিল্পে অনেক পারদর্শী। তো যাই হোক, আপনার ব্যাপারে আমরা অনেক বিষয় জানলাম। তো মানে বাংলাদেশের যত জনপ্রিয় গান সবই মানে আপনিই গীতিকার, তাই না? ওইগুলো ওই যে দিতে পাল তুলে দে, এটা তো আমাদের গান, ওই ফকিরা নিয়ে নিয়েছে। এটা আমার লেখা, আমরা ওই সময় গেয়েছি, 1990-এর আগে গেয়েছি গানগুলো। যাক, আমাদের জাতীয় অঙ্গনে আপনার অনেক অবদানের কথা শুনলাম, আন্তর্জাতিক অঙ্গনেও আপনার অনেক অবদান আছে, সে বিষয়ে কিছু যদি আমাদের কি অবগত করতেন। আন্তর্জাতিক বিষয় বলতে গেলে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে আপনার নবীর বংশ কিন্তু। তো সেই সুবাদে আমাকে এরা আমন্ত্রণ করেছিল, এদের সাথে অনেকবার আমার সাক্ষাতের সুযোগ হয়েছে।
আমি বেশি একটা পাত্তা দিইনি। তারপরেও আমি আবার ওই হেলিকপ্টার চড়তে বেশি পছন্দ করি না, তো ওরা আমাকে রকেট পাঠিয়েছিল ট্রাম্প আমার সাথে দেখা করার জন্য। হোয়াইট হাউসে হেলিকপ্টার পাঠিয়েছিল, আমি এটাকে অ্যাভয়েড করেছি, নিই নাই। পরে আমাকে রকেটে করে ওরা আমাকে নিয়েছিল। আমি হোয়াইট হাউসের ছাদের উপরে নেমে তারপরে ট্রাম্পের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কয়েকবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে কি যেন ছেলেটার নাম, তার সাথে আমার ভালো পুরাতন বন্ধুত্ব 1990। হ্যাঁ, আবার আমি বাইরে কিন্তু আপনি জানেন যে আমি ফক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিন্তু সেরা টিচার হয়েছিলাম। এটা আসলে আজকেই বলে ফেললাম, আমার পরিবারের কেউ কিন্তু এটা জানে না, এবং আমার অ্যাসিস্ট্যান্ট সেও কিন্তু জানে না। আজকে আপনার সাক্ষাৎকারে বলে ফেললাম দেশবাসীর উদ্দেশ্য। আমি ফক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা একজন লেকচারার ছিলেন, যাকে বাংলাতে সেরা চাপাবাজু বলা যায়। তো যাই হোক, আরো বিভিন্ন দেশের, তারপরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আছে। যেমন আমি মনে হয় স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং, সে কিন্তু আমাকে ইনভাইট করেছিল। আমি তার সাথে অনেক সময় আমার সাক্ষাৎকার হলো। সে আমাকে একটা স্যামসাং ফোন উপহার দিয়েছিল। তো এই গত কিছুদিন আগে একটা সমাবেশে গিয়ে ফোনটা আমার চোরে পকেটমার থেকে নিয়ে নিয়েছে। তো ভালো, মোটামুটি ভালো ভালো কোম্পানির সাথে আমার খুব সম্পর্ক আছে। অনেক দুঃখ লাগলো যে স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং আপনাকে ফোন উপহার দিল, সেটা আবার চুরি নিয়ে গেল। আপনি পরবর্তী ফোনের জন্য আপনি মোটরোলা কোম্পানির মালিকের সঙ্গে, মিস্টার মোটরোলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি মোটরোলাটা আসলে ওল্ড হয়ে গেছে, তো যার কারণে আমি এই যে আইফোন 17 Pro Max আমি এটার জন্য যোগাযোগ করেছিলাম। তো এটার যে বিল গেস্ট কিন্তু আমার সাথে সবসময় টেলিফোনে কথা হয়, এবং ওই যে আমার ভগ্নিপতির বাসায় কিন্তু এরা যাওয়া আসা করে, সবসময় একটা ভালো সম্পর্ক। আমি বলি, ভাইয়া কি খবর, 17 তো বের করলেন, আমাকে একটা হাদিয়া গিফট দেওয়া যায় কিনা? বললো যে অবশ্যই, খুব তাড়াতাড়ি আপনার হাতে 17 Pro Max চলে আসবে। আপনি বিভিন্ন কোম্পানির কাছ থেকে উপহার চেয়েও নেন, বোঝা গেল। বিল গেটস ওই আইফোনের মালিক বিল গেটসই নাকি ওই যে বিদ্যুৎ বিল নিতে আসে ওই বিল গেটস? না, এটা আইফোনের যিনি প্রতিষ্ঠাতা, মালিক, যিনি আবিষ্কার। আমি ভাবলাম ওই বিদ্যুৎ বিল নিতে এসে আপনার গেটসে দাঁড়াই থাকে যারা, তারাই বিল গেটস নাকি। যাই হোক, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে শুনলাম যে তিনি অত্যন্ত বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ফালতু ব্যক্তি। তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় লেকচারার, যার লেকচারের মোটামুটি 1 ঘন্টার ভিতর 1.25 ঘন্টায় চাপাবাজি দিয়ে ভরপুর থাকে। এরকম একটা প্রতিভা আমাদের বাংলাদেশে খুবই দরকার, কারণ আমরা বাঙালি বিনোদন প্রিয় জাতি। বিনোদন ছাড়া 1 মিনিটও আমাদের জীবন সুন্দর হয় না। যারা হার্টের রোগী আছেন, যাদের মানসিক দুশ্চিন্তা আছে, যারা ডিপ্রেশনে আছেন, তাদের জন্য সবসময় এরকম চাপাবাজদের বয়ান শোনা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওনাদের বয়ান শুনবেন, ওনাদের চাপাবাজি শুনবেন, আপনার জীবনটা বিনোদনে ভরপুর হয়ে যাবে। আর যদি কোরআন হাদিস থেকে সঠিক বয়ান শুনতে চান, তাহলে যারা কোরআন হাদিসের নির্যাস থেকে, কোরআন হাদিসের রেফারেন্স থেকে বয়ান করে, তাদের বয়ান শুনবেন। শুধু এনাদের মতো চাপাবাজদেরকে দাওয়াত দিয়ে আপনারা মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। মাহফিলের পরিবেশটা আলেমুল আমাদের জন্য, ভালো ভালো ইসলামিক স্কলার যারা, তাদের জন্য রেখে দেন। ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা এখন একটা কথা বললে 2টে মিথ্যা কথা বলে, চাপা মারে। ওনাদেরকে আসলে আপনি ভুল বলছেন। আপনি জেনে আরো খুশি হবেন যে এই যে মাহফিলের স্টেজে যে ওয়াজ করতে হয়, এটা কিন্তু আমি আবিষ্কার করেছি। আমাদের যারা প্রবীণ, যারা ওয়াজিন যারা ছিল, আমি কিন্তু এই সিস্টেমটাই যে ওয়াজে মঞ্চে বসে ওয়াজ করতে হয়, মাইকে যে আমরা সামনে ক্যামেরা দেখছেন, এই ক্যামেরা তো আমরাই আবিষ্কার করেছি। ক্যামেরা তো আমি প্রথমে বাংলাদেশে আনছি। এটা হচ্ছে 1990 আমি ক্যামেরা বাংলাদেশে সর্বপ্রথম আনি। এই ওয়াজে যে ভিডিও করতে হয়, এটাও কিন্তু আমার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশে। আপনি 1 বছরে এত কিছু করলেন কেন? আপনি একটু আকপিস্কারি করতে পারেন না? না, 1990 তো আমাদের একটা সোনালী যুগ ছিল, আর ওই সময় ক্যামেরা ছিল না, ওই সময় মিডিয়া ছিল না, আর ওই সময় আমার সবকিছু ঘটে গিয়েছিল। হ্যাঁ, যাই হোক, আমরা আনলিমিটেড চাপাবাজি শুনলাম, আপনাদের সময় নষ্ট করার। না, আপনি এটাকে চাপাবাজি বলতে পারেন না, এটা লেকচার। আমাদের গ্রামের মা বোনেরা অনেক সময় দেখবেন ঝগড়া লাগলে বলে যে লেকচার একটু কম করে দিস। আমরাও ভদ্র ভাষায় আপনাকে সেটাই বলতে চাই, লেকচার একটু কম করে দিন। না, আপনি আমাকে অপমান করছেন রীতিমতো। আমাকে আজকে স্টুডিওতে ডেকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের আবিষ্কারও তো আমি করেছি 1990। আমাকে রান্নাঘরে ফিরেও আপনি আবিষ্কার করছেন। তা আপনার সাক্ষাৎকার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি নতুন কিছু আবিষ্কার করতে চাই। কি আবিষ্কার করবেন? বাইকে এইখান থেকে চাপাবাজির একটা লিমিট থাকে। বাইকে আমাকে স্ট্রিটে বাইরে চাপাবাজ জানি কোন জায়গা। উপস্থাপক তোরে আমি 90 সালে দেখে নেবো। হ্যাঁ, দেখে নিস। 2025 সালে এসে 90 সালে দিকে নিবে। এইসব চাপাবাজের জ্বালাই ওয়াজ মাহফিল সব জায়গায় গেছে গোলাইয়া। জাজ ইসলামিক মিডিয়া, সত্য প্রচারে নিরন্তর।